বৌমা, তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, তুমি কি ধরতে পারছো না? হ্যাঁ যাই মা। হ্যালো, তাহলে তোর মনে আছে বল? বুড়ি হয়েছে আর আদিক্ষা থেকে বাঁচি রে। আরে সুলভ না, তোর ফোনের পাশ থেকে কি চিৎকার করছে বলতো? হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের ৪০ এই শুনেই তো আমার ২৬ বছর কেটে গেল। রান্নাঘরে সমস্ত কাজ ফেলে বান্ধবীর সঙ্গে রসের গল্প হচ্ছে। বিয়ের পর থেকে এই সংসারের জন্য কি না করেছি। আমি মা কার সাথে কথা বলছো? আমার শরীরে ঘাম এবং রক্তবিন্দুর শেষ কণাটা পর্যন্ত নিগড়ে দিয়েছি এই সংসারে। আমি জানি না কার সাথে কথা বলছি। মা আবার কার সাথে ফোনে কথা বলে? জানিস তো, তাও একটুকুও ভালোবাসা পাইনি এই সংসারের মানুষগুলোর কাছ থেকে। কিন্তু তুই এত কিছুর পরে চুপ করে আছিস কেন? শুধুমাত্র ছেলেটার কথা ভেবে ওকে মানুষের মতন মানুষ করবো, এটাই আমার একমাত্র এখন উদ্দেশ্য। হ্যাঁ রে, তাহলে আমি এখন রাখি। মা, তোমাকে কে ফোন করেছিল? এমনি তো কেউ তেমন ভাবে ফোন করে না তোমার। আমার এক কলেজ জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। জানিস দীপু, আমরা একসঙ্গে সব সময় পাশাপাশি বসতাম, টিফিন ভাগ করে খেতাম। আজ কত দিন পরে ওর গলাটা শুনলাম আমি। বাবা, তা কি করেন উনি? তোমার ওই মাসি কলেজের একজন অধ্যাপিকা। বাবা, কলেজের একজন অধ্যাপিকা হয়ে এত বছর পরেও তোমার কথা মনে রেখেছে? আচ্ছা মা, তুমি তো পড়াশোনায় তেমন বিশেষ ভালো না, ওনার মতো কোনো বিশিষ্ট সম্মানীয় চাকরিও তুমি করো না, অতি সাধারণ একজন হাউস ওয়াইফ। তোমার মতো একজন সাধারণ মানুষকে এত বছর পরেও কারণ মনে রাখার প্রয়োজনটা কি? আচ্ছা মা, মানুষ মনে রাখে কার? যে তার জীবনে সুপ্রতিষ্ঠিত, লেখাপড়া করে, মেধাবী ছাত্র, ভালো চাকরি করে তাদের। তুমি তো তার মধ্যে কোনোটাই না। তোমাকে কেন মনে রাখবে? তোমার মতো একজন তুচ্ছ মানুষ কারোর মনে রাখার যোগ্য বলে তো আমার মনে হয়। তোমার বান্ধবী একজন কলেজের অধ্যাপিকা হয়ে কিভাবে যে তোমার মতো তুচ্ছ একজন মানুষের কথা মনে রেখেছে ভগবানই জানে। জানো বাবা, তোমার মায়ের মতন একজন সাধারণ তুচ্ছ মানুষকে তোমার মাসির মনে রাখার একটাই কারণ আজও ওর মধ্যে সূক্ষ্ম মানসিকতা, মনুষ্যত্বগুলো আজও বেঁচে আছে। শিক্ষার দম্ভ আজও তোমার মাসিকে ভালোবাসা, অসম্মান উপেক্ষা করতে শেখায়নি।
রান্নাগুলো কি করেছো, এটা একদম খাবার মতন না। মায়া কোন কাজটা পারফেক্টলি করে? কোনো কাজেই পারফেকশন নেই, ডিসগাস্টিং একেবারে। তোর মা তো বরাবরই এরকম, সাথে কি আমি রেগে যাই? একটু ডাল দাও দেখি, অল্প দিও। ব্যাস 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 ব্যাস। তোমাকে দিই। আম্মা, এই আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি উঠলাম। আমি আর খেতে পারলাম না, আমিও উঠলাম। কি গো, সবাই আজকের আমার রান্নার এত মন্তব্য করলো এই অপরাধের জন্য, তোমার কি কোনো বক্তব্য আছে? আর বলার কি বাকি রেখেছো? আম্মা, আমি একটু বেরোচ্ছি, বুঝলে, ফিরতে একটু লেট হবে। আচ্ছা বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসি। এসো। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। আচ্ছা, তোর বাড়িতে কে কে আছে? সবাই আছে, মা আছে, বাবা আছে, দাদু আছে, ঠাম্মা আছে। কেন বলতো? তা তোর বাড়ির লোকের সাথে আলাপ করাবি না আমাকে? নিয়ে যাবি না তোর বাড়ি? অবভিয়াসলি করাবো। আচ্ছা ঠিক আছে, একদিন কলেজ থেকে বেরিয়ে তারপরে বাড়ি নিয়ে চলে যাবো, টুক করে। তুই কথা দিচ্ছিস কিন্তু, তোকে কিন্তু নিয়ে যেতেই হবে। বললাম তো নিয়ে যাবো। তুমি কিনেছে এ রীতি না চালে তুমি, আপন হারায় উদাসী প্রাণীর লহ গো প্রেমাঞ্জলি। তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারি মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে। জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা
যেমন সুখ তীর বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। এটা ঠিক হয়েছে কি? তুমি কিন্তু না পড়াশোনা ঠিকঠাক আর করছো না। হ্যাঁ, কলেজে কি ফার্স্ট ক্লাস পাবে মনে হচ্ছে কি? প্রত্যেকটাই তো দেখছি ভুল লিখছো। পড়াশোনা থেকে একটু মন দিতে হবে, কিন্তু পড়াশোনা মন না দিলে কিন্তু তুমি কলেজে ফার্স্ট ক্লাস পাবেও না। বাইরে একটু ঘুরতে যাওয়া, প্রেম করে, এগুলো একটু বন্ধ করো। দীপু, নেক্সট দিন এই কাজটাই আমি দেখবো, ঠিক আছে? আজকে আসছি। অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে? ম্যামের কাছে কি ঠিক করে বুঝতে পারছো না? তোমায় বলে কি হবে? তুমি কিছু বোঝো না, জানো? যে জিনিসটা জানো না সেটা নিয়ে বেকার কথা বলতে আসো কেন? আজকাল তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো কেন দীপু? আমি তো তোমার মা। তোমার কাছে কি একটু সম্মান পাওয়ার অধিকার আমার নেই? সবসময় কেন তুমি আমাকে এরকম অসম্মান করে কথা বলো দীপু? বাড়ির সবাই খারাপ ব্যবহার করলেও আমি তো তোমার কাছ থেকে একটু ভালো ব্যবহার আশা করতে পারি, তাই নাকি? 100 বার অসম্মান করবে। তুমি বারবার নিজের ইখতিয়ারের বাইরে গিয়ে অবুঝের মতো, অশিক্ষিতর মতো কথা বলবে, আর আমি তোমাকে অসম্মান করবো না? বাড়ির সবাই তোমাকে এমনি এমনি বকে, একটা কাজও তো ঠিকঠাক করতে পারবে। আমার সমস্ত বন্ধুর মারা কোনো না কোনো ভালো জব করে, ইংলিশে কথা বলে, তুমি অল্প শিক্ষিত একটা হাউসওয়াইফ। আমার বন্ধুদের কাছে যে তোমাকে নিয়ে গর্ব করে একটা কথা বলবো, সেরকম কোনো কথাও নেই। আমার লজ্জা লাগে তোমাকে আমার মা বলে পরিচয় দিতে, না আমার লজ্জা লাগে। ছেলের মনে আমার প্রতি এত ঘৃণা, এত বছরে এত ভালোবাসা, এত স্নেহের কি কোনো মূল্য নেই? মায়ের প্রতি এত অবহেলা। দীপু, তুই আমাকে বলেছিলিস না তোদের বাড়ি নিয়ে যাবি, তোর মায়ের সাথে আলাপ করাবি, তো সবসময় কি মুখেই বলে যাবি? আচ্ছা সত্যি করে বল তো, আমাকে তোদের বাড়ি নিয়ে যাবি কি না? দেখ, আমি বলেছিলাম, তবে সেটা সম্ভব না। বাট ওয়াই? কারণ আমার মা তোদের মায়েদের মতো কোনো ভালো অফিসে চাকরি করে না। আমার মা তোদের মায়েদের মতো ইংলিশে কথাও বলতে পারে না। আমার মা একজন সাধারণ হাউসওয়াইফ। তুই কি পাগল হয়ে গেছিস? না না, আমার মনে হচ্ছে তোর মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। তুই কেন বলছিস এই কথাগুলো? দেখ দীপু, পৃথিবীর সব মারাই কি ইংলিশে কথা বলতে পারে? নাকি সব মারা ভালো অফিসে জব করে? মা তো মাই হয়, তাই না? আমাকে আগে কেউ এইভাবে বলেনি। মায়েদের স্নেহ, ভালোবাসা, অনুভূতি, আদর্শ, এগুলোই তো আমাদের মানুষের মতো মানুষ করে তোলে। এগুলোই তো আমাদের মায়েদের একমাত্র উদ্দেশ্য। হ্যালো হ্যালো, আমি না একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। হ্যালো, কি করেছিস? আজ
সকালে আমি মায়ের সাথে খুব বাজে ব্যবহার করেছি, খুব অপমান করে ফেলেছি মাকে। তুই কোনো চিন্তা করিস না, তুই তোর মায়ের কাছে গিয়ে সরি বল, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আজ শুধুমাত্র নিজের কথা ভেবে এত বছর বাদে প্রথম একটা সিদ্ধান্ত নিলাম। আমার দুঃখ একটাই, সিদ্ধান্তটা নিতে অনেক দেরি করে ফেললাম। বৌমা, বৌমা কোথায় গেল? সকাল থেকে চিরতার জলটা আমার দিল না, কোথায় খুঁজে তো পাচ্ছি না। বৌমা কোথায় গেল? অফিস যাবো, জুতোটা কোথায় খুঁজেও পাচ্ছি না। ঝামেলা। মা কোথায়? জানি না, আমি তো খুঁজেই পাচ্ছি না। বাবা জানো না, আমি কাল রাত্রে ফিরলাম, তখন থেকেই মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। মা কোথায় গেল বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। অফিসে যাবো সকাল থেকে, জুতো কোথায়, জামা কিছুই তো খুঁজে পাচ্ছি না। মা কি কোথাও যেতে পারে? মানে কারোর বাড়ি বা কিছু জানো বাবা? সেটা আমি কিছু বুঝতে পারছি না। আমার ফোনটা ফোনও তো লাগছে না। আরে সেদিন মা যে একজনের সাথে কথা বলছিল না, একজন মাসির সাথে, তাকে ফোন করছি আমি, ফোনেও তো পাচ্ছি না। জীবনের এতগুলো বছর খরচ করে নিজের সর্বস্ব দিয়ে তোমাদের কারোর কাছে মনের মতো হয়ে উঠতে পারলাম না এক মুহূর্তের জন্য। এমনকি নিজের সন্তানের কাছেও হয়ে উঠতে পারিনি যোগ্য মা। সীতার অগ্নিপরীক্ষার মতো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের মতো মায়েদের অগ্নিপরীক্ষা দিয়ে যেতে হয়, কখনো মেয়ে হয়ে, কখনো স্ত্রী হয়ে, কখনো বাড়ির বউ হয়ে, আবার কখনো বা মা হয়ে। তাই এই অগ্নি পরীক্ষা দিতে দিতে সত্যি আজ আমি বড়ই ক্লান্ত। তাই এই অপ্রিয় মানুষটার অবাঞ্ছিত বোঝা বহন করার হাত থেকে তোমাদের চিরতরে মুক্তি দিতে বেরিয়ে পড়লাম আজ বাড়ি থেকে। তাই আমাকে আর খোঁজবার চেষ্টা করো না। জানো তো, যে মানুষটা স্বেচ্ছায় হারিয়ে যায় সে আর কখনোই ফিরে